রাজনীতি হলো এমন একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যক্তিবিশেষ মতাদর্শের ভিত্তিতে ক্ষমতা দখল করে। এর মধ্যে রাষ্ট্রের নীতি নির্ধারণ, প্রশাসন চালানো, সামাজিক সুরক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ বণ্টনের মতন প্রক্রিয়াগুলো থাকে। এখন 2019 সালে লোকসভা নির্বাচনে এই তৃণমূল সরকারের ভরাডুবির পর আইপ্যাক নামক সংস্থাকে, যারা মূলত রাজনৈতিক পরামর্শদাতার কাজ করে থাকে, তাদেরকে এই বাংলায় তারা রাজনৈতিক নীতি নির্ধারণ, মত, কীভাবে দল চলবে তার জন্য নিয়োগ করে। সারা ভারতবর্ষ জুড়েই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই আইপ্যাক নামক সংস্থাটি জড়িত। পশ্চিমবঙ্গে এসে এরা দেখেছে যে দলের দায়িত্বটা নিয়েছে তারা আপাদমস্তক দুর্নীতিতে জড়িত। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আইপ্যাক নামক সংস্থাটি পশ্চিমবঙ্গ থেকে পাততাড়ি গুটিয়ে নিয়েছে। তারা তাদের সমস্ত কর্মচারীকে ইমেলের মাধ্যমে 20 দিনের জন্য ছুটি দিয়েছে, বলে দিয়েছে যে যেখানে পারো যাও, 20 দিন অর্থাৎ 11 মের পর দরকার পড়লে আবার তাদের সাথে যোগাযোগ করবে। কিন্তু ব্যাপারটা কি তাই? আইপ্যাক চালায় কারা? আইপ্যাকের 3 জন ডিরেক্টর আছেন, তার মধ্যে একজন গ্রেপ্তার, 2 জনের কাছে নোটিশ চলে গেছে। পশ্চিমবঙ্গের মূলত যিনি মাথা, প্রতীক জৈন, তার বাড়ি, ফ্ল্যাট, বিভিন্ন দপ্তরে এই কিছুদিন আগে ইডি রেড করেছিল। অভিযোগ কি? যে কয়লা পাচারের 20 কোটিরও অধিক টাকা বেআইনিভাবে আইপ্যাকের অ্যাকাউন্টে গেছে এবং সেই টাকা নাকি গোয়ার ইলেকশানে ব্যবহার করা হয়েছে। পশ্চিমবঙ্গের আইপ্যাক শাসক দলের হয়ে রাজনৈতিক ক্রিয়াকলাপ করবে, নীতি নির্ধারণ করবে, শুধু ব্যাপারটা এর মধ্যেই সীমাবদ্ধ নেই। ইতিমধ্যেই আইপ্যাক খোঁচরের কাজও করতে শুরু করে দিয়েছে। কেমন করে খোঁচরের কাজ এরা করছে? সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে এরা বেআইনিভাবে লোক ঢুকিয়ে দিয়েছে। কোন দপ্তর কী সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ত সরকারের বিরুদ্ধে যাচ্ছে কি না, কারা আসছে দেখা করতে, কাদের সঙ্গে আলোচনা করছে কোনো আধিকারিক, সব কিছুই আইপ্যাকের নজরে থাকে, আইপ্যাক নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, আইপ্যাকের খোঁচরগিরির কাজ হচ্ছে একেবারে নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত। যারা ডানপন্থী রাজনীতি করেন তাদের রাজনৈতিক স্তর মূলত 3-4টি বিভাগে ভক্ত। যেমন একটা থাকে প্রদেশ স্তর, যাদেরকে রাজ্য নেতা বলা হয়। তারপরে থাকে জেলা স্তর, যারা জেলার নেতা। তারপরে থাকে ব্লক স্তর, যারা ব্লকে থাকে। তারপরে থাকে ওয়ার্ড স্তর, যেখানে ওয়ার্ডের সভাপতিরা থাকেন এবং বিভিন্ন অঞ্চলগুলোতে তারা রাজনীতি করে। এই একেবারে ওয়ার্ড স্তর থেকে আইপ্যাকের লোকজন কাজ শুরু করেছে। মূলত এদের কাজ হচ্ছে বিরোধী দলকে ভাঙানো। বিরোধী দলের কোনো নেতা যদি সক্রিয়ভাবে কাজ করে তাকে নিজেদের দলে টেনে নাও, অর্থাৎ দল ভাঙা। যেমন করে কংগ্রেসের একজন মাত্র এমএলএ উপনির্বাচনে জিতেছিল বাইরন বিশ্বাস, তাকে ভাঙিয়ে নিয়েছে।
সাম, দাম, দণ্ড, ভেদ, এই চারটেই কিন্তু আইপ্যাক প্রয়োগ করে। প্রথমে বোঝায়, না বুঝলে টাকার অফার দেয়, তারপরে বিভিন্ন রকম কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়, তারপরে তাকে দলে নিয়ে নেয়। বিশেষ করে কংগ্রেস, সিপিএম দল এই মুহূর্তে কিছু অঞ্চল ছাড়া বা কয়েকটি জেলা ছাড়া সর্বত্রই প্রায় নেতৃত্বহীনতায় ভুগছে। অত সহজে আইপ্যাক ময়দান ছেড়ে দেবে তা কিন্তু নয়। 3টে ডিরেক্টরের পরেও আইপ্যাকের তার পরের স্তরে যারা কাজ করে তারা কিন্তু উচ্চশিক্ষিত সব মানুষজন, আইআইটি পাস, এমবিএ পাস, ফেলনা কেউ নয়, তাদের মস্তিষ্ক ক্ষুরোধার। হঠাৎ করে খবর রটে গেল যে আইপ্যাক পশ্চিমবঙ্গ থেকে পাত্তারি গুটিয়ে ফেলেছে। ব্যাপারটা যতটা সহজ এবং বিরোধীদের কাছে আনন্দদায়ক হতে পারে বলে মনে হচ্ছে, ঘটনাটা তা নাও হতে পারে। তার কারণ হচ্ছে যে ইডি, সিবিআই, কেন্দ্রের শাসক দল বিজেপি এর দ্বারা চারিদিক থেকে প্রেসার পড়াতে আইপ্যাকের নাভিশ্বাস উঠে গেছে। এই আইপ্যাকের নাভিশ্বাস উঠে যাওয়াতে শাসক দলও চাপে পড়ে গেছে। এই ছেড়ে দেওয়া, চলে যাওয়াটা কিন্তু একটা চাপ থেকে বেরোনোর কৌশল হতে পারে, যে আমরা বাবা পশ্চিমবঙ্গে কোনো কাজ করছি না, আমাদের কোনো লোক নেই, কিছু ঘটলে আমরা দায়ী থাকব না। ভেতরে ভেতরে কিন্তু আইপ্যাক তার কাজ করতেই থাকবে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল কর্মীদের এর ব্যাপারে সচেতন থাকতে হবে। আপনাদের নিশ্চয়ই 2021 সালে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী শুভেন্দু অধিকারী কথা মনে আছে। তার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর মেন সেনাপতি ছিল কিন্তু প্রলয় পাল। তাকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসে মুখ্যমন্ত্রীর জয়টা যাতে সহজ হয় সেই চেষ্টা কিন্তু আইপ্যাক করেছিল। আইপ্যাক বলবে আর প্রলয় পাল ভেঙে যাবে, ব্যাপারটা ওরকম নয়। সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রীকে দিয়ে ফোন করানো হয়েছিল যে প্রলয় পালকে গুরুত্ব দিয়ে যে তুমি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসো। প্রলয় পাল সেই কল রেকর্ড পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেয়। পুলিশ প্রশাসন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, তারপরে নিচু স্তরের রাজনীতি, সব কিছুতেই কিন্তু আইপ্যাক মাথা গলায়। বলতে পারেন সরকারের ভেতরে একটা সরকার, ডিপ স্টেট যাকে বলা হয়। আইপ্যাকের নিজস্ব দপ্তর ছাড়াও এই সমস্ত পরিকল্পনা কিন্তু ক্যামাক স্ট্রিট থেকেও করা হয়। আইপ্যাকের পরিকল্পনা ক্যামাক স্ট্রিটে জমা পড়ে, সেখান থেকে কিভাবে ইমপ্লিমেন্ট হবে, কারা কারা কোন কোন প্রজেক্টে যুক্ত হবে, এগুলো সব ওখান থেকেই নিয়ন্ত্রণ করা হয়, দেখা হয়। রিপোর্ট কিন্তু, ফলাফলের রিপোর্ট কিন্তু ওখানেই জমা করে আইপ্যাক। এই টোটাল আইপ্যাকের ঘটনা, তৃণমূলের ক্ষমতায় থাকার এই টোটাল ব্যাপারটা কিন্তু মাস্টার মাইন্ড আইপ্যাক। আইপ্যাকের কিন্তু এমনি কোনো ট্র্যাক রেকর্ড নেই যে একটা বিরোধী দলকে ক্ষমতায় সে বসিয়েছে। আইপ্যাক পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় থাকতে থাকতে কিন্তু এসেছে এবং সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে, সরকারি ক্ষমতা ব্যবহার করে সে কিন্তু কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। রাজীব কুমার যখন কলকাতা পুলিশ কমিশনার ছিল, আইপ্যাক নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছে যে রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দেওয়াতে
মুখ্যমন্ত্রী কীভাবে রাজীব কুমারের বাড়ি অবধি পৌঁছে গেছিল, তাকে রক্ষা করেছিল, পরবর্তীকালে ধর্নাতেও বসে গেছিল। সিআইডি, আইবি, পুলিশ, যেগুলো রাজ্য সরকারের নিজস্ব সংস্থা, এরা কখনোই আইপ্যাকের অনৈতিক কাজ বন্ধ করবে না, দেখলেও চোখ ঘুরিয়ে থাকবে। সেই জন্যই আইপ্যাক একটা সেফ সাইট খুঁজছিল, যেটা বিজেপি শাসিত রাজ্যে থাকলে হবে না। তাই আইপ্যাক দিল্লি থেকে তাদের সদর দপ্তর কলকাতায় স্থানান্তর করে, যে এখানে ইডি সিবিআই চট করে হানা দিলে শাসক কিন্তু রক্ষা করবে। আইপ্যাকের দূরদৃষ্টি কিন্তু বিশাল, দৃষ্টিভঙ্গি প্রখর। যখনই আইপ্যাকের দপ্তরে ইডি হানা দিল, কোনো নেতা, মন্ত্রী, পুলিশ আধিকারিক কিন্তু সেই হানায় বাধা দিতে আসেনি, কারণ ইডি সে কথা শুনবে না। আটকাতে পারে একমাত্র মুখ্যমন্ত্রী। হাজির হয়ে গেল মুখ্যমন্ত্রী, সেখান থেকে বিভিন্ন রকম হার্ড ডিস্ক, ফোন, ফাইল ইডির থেকে ছিনিয়ে নিয়ে এসেছে। সগর্বে সেটা বাইরে বেরিয়ে এসে তিনি প্রেসের সামনে প্রচারও করেছেন। কেসটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। দেখা গেছে যে ওই ফাইলগুলোর মধ্যে থেকে সরকারের ছাপ মারা, পশ্চিমবঙ্গ সরকার বলা বহু ফাইল ছিল। কি ছিল ওই ফাইলে? কেনই বা সরকারের এই সমস্ত ফাইল একটা বেসরকারি সংস্থার দপ্তরে চলে থাকবে? এর থেকে প্রমাণ হয় যে আইপ্যাক সরকারের ভেতর সরকার চালায়। সরকারের যারা প্রকৃত নীতি নির্ধারক তাদের উপর ছড়ি ঘোরায়। আইপ্যাকের মুখের ওপর কথা বলবে বা আইপ্যাককেও অবজ্ঞা করবে, সরকারের কোনো স্তরে কোনো আমলার সে বুকের পাঠা নেই। সুতরাং এটা একটা আইপ্যাকের পরিকল্পনা হতে পারে যে আমরা ময়দানে নেই, তোমরা নিজেদের মতন নিজেরা করো। এ ফাঁদে পা দিলে কিন্তু বিরোধী দলগুলো ভুগবে। পশ্চিমবঙ্গ শিল্প নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কিছুই নেই। বিগত 15 বছরে সরকারের বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে, সেই জনরোষকে কিন্তু আইপ্যাক তার ক্ষুরোদার বুদ্ধি দিয়ে 2021 সালে মোকাবিলা করেছিল। কিছু জনমুখী প্রকল্প এবং কিছু জনপ্রিয় স্লোগান তারা নিয়ে এসেছিল, যেমন লক্ষ্মী ভাণ্ডার, বাংলা বাংলার মেয়েকেই চায়, দুয়ারে সরকার ইত্যাদি। 5 বছর তো 21 সালে জিতিয়ে কাটিয়ে দিল। এবারে কিন্তু মানুষ এসব কথায় ভুলছে না। এবারেও করেছে দুয়ারে সরকার, দুয়ারে সমাধান, 10 লাখ টাকা। কোনো এলাকায় কোনো কাজ হয়েছে বলে 10 লাখ টাকার কোনো কিছুই দেখা যায়নি। সরকারের প্রতি যে অ্যান্টি ইনকামবেন্সি 15 বছরে তৈরি হয়েছে, তা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। মানুষ মুখিয়ে আছে পরিবর্তনের জন্য। শুধু একটাই ব্যাপার দেখার, নির্বাচন কমিশন যা গড় যাচ্ছে 23 তারিখ 29 তারিখ, সেটা বর্ষণের আকার নিচ্ছে কিনা। সবঙ্গে দেখা গেছে যে বিরোধী দলের নির্বাচনী প্রচারে এক তৃণমূল নেতা মাতব্বরি করতে গেছিল, তাকে ধরে নিরাপত্তা বাহিনী, সিআরপিএফ শটান একটা হেলিকপ্টার শট মেরেছে। ওই ঘটনার পর কিন্তু আর কোনো ঘটনা সিআরপিএফের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। হুমকি, চমকি, ধমকি, রাতের অন্ধকারে সিঁদুর পাঠিয়ে দেওয়া, ছাঁকাফলা পাঠিয়ে দেওয়া চলছে। বামফ্রন্টের আমলেও এসব হতো, তাতে কতিপয় লোক ভয় পেলেও বৃহত্তর ক্ষেত্রে কিন্তু সেই ভয় কোনো এফেক্ট করেনি। করলে 11তে পরিবর্তন আসতো না। যাই হোক, সর্বস্তরের মানুষ মুখিয়ে আছে
এই সরকারকে পরিবর্তন করা। এই সরকারের আর দেবার কিছু নেই। এই সরকার ফিরে আসলে আগামী 5 বছর পশ্চিমবঙ্গ আরও তলানিতে চলে যাবে। মানুষ ভোট দিক, মাঠে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুস্থ ব্যবস্থা নির্বাচন কমিশন করুক, এই আশা রেখে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম।